এবং আপনি যদি ইফ ইউ লুক টু দ্য অ্যানাদার রিলিজিয়ন, হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দুদের প্রত্যেকটা ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, প্রত্যেকটাতেই সংঘের গুরুত্ব, সমিতির গুরুত্ব দিয়েছে, সংঘের কথা বলেছেন। তার মধ্যে রামকৃষ্ণ মিশন একটা গুরুত্বপূর্ণ সংঘ, সমিতি, যেটা ঐক্যবদ্ধভাবে একসাথে চলার জন্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য, বিভিন্ন ধরনের মানুষ একসাথে থাকবে, সেদিকে গুরুত্ব আরোপ করেছেন। আপনারা যে আজকে এত প্রোগ্রামে আসেন, বিভিন্ন জেলা থেকে আসছেন, সিলেট থেকে আসছেন, লালমনিরহাট থেকে আসছেন, আপনাকে এখানে এসে আসার উদ্দেশ্য কি? আপনাকে এখানে আসার পরে কোনো টাকা পয়সা পাবেন? টাকা পয়সা পাবেন? পাবেন না। তাহলে কেন আসছেন? কেন আসছেন আপনারা? আমি যতটুকু শুনেছি আপনাদের প্রতি বছর একটা ডোনেশন দিতে হয়, একটা চাঁদা দিতে হয়। প্রতি বছর টাকা দিয়ে সামাজিক কাজ করা, এদেরকে আমাদের সামাজিক ব্যবস্থা মনে হয় বোকা বলে মানুষ, কোনো কাজ কাম নেই, পাগল বলে মানুষ। তার মানে কেন? সুখের ডেফিনেশনটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা এখানে আসছেন শুধু সুখী হওয়ার জন্য। একবার একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো, তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও। প্রত্যেকে একটা বেলুন হাতে নিল, বলছে প্রত্যেকটা বেলুনে তোমার নামটা লিখো। প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখলো। লিখার পর বলছে বেলুনটা ছেড়ে দাও। প্রত্যেকে বেলুনটা ছেড়ে দিল। কিছুক্ষণ পর শিক্ষক বললো, যাতে তোমার যে বেলুনটা তুমি তোমার নামটা লিখেছো, বেলুনটা একটু খুঁজে বের করো। 5 মিনিট ধরে প্রত্যেকে তার বেলুন খুঁজেছে, কেউ তার বেলুনটা খুঁজে পায়নি। তো শিক্ষক বলল, তোমার সামনে যে বেলুনটা আছে, যার নামটা লেখা আছে, তুমি তাকে বেলুনটা দিয়ে দাও। দেখা গেল মাত্র 1 মিনিটের মাথায় প্রত্যেকের বেলুনটা খুঁজে পেল। শিক্ষক বলল, এখান থেকে শিক্ষা কি? শিক্ষক বলল, দেখো, তুমি যদি নিজে সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবে না। তুমি যদি অন্যকে সুখী করতে চাও তাহলে অন্যকে সুখী করা সম্ভব, তুমি নিজেও সুখী হওয়া সম্ভব। আজকে আপনারা আপনাদের অ্যাফিশিয়েন্টের কাজ কি? এই যে মানব সেবা করছে, মানব সেবার মধ্যে যে একটা চমৎকার আনন্দ, সুখী হওয়ার যে চমৎকার আনন্দ, এই আনন্দ আপনি অন্য কোথাও পাবেন না। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটি 30 বছর ধরে তারা একটা গবেষণা করেছে, হু আর হ্যাপি, সুখী কারা, হোয়াট ইজ দ্য ইনগ্রেডিয়েন্টস অফ হ্যাপিনেস, সুখের সংজ্ঞা কি, ইনগ্রেডিয়েন্টস কি। তারা 30 বছর গবেষণা করে তারা বের করেছে, সুখী হচ্ছে তারাই, দে ক্যান মেইনটেইন দ্য কমিউনিটি, দে ক্যান এনগেজ দ্য সোশ্যাল ভলান্টিয়ারিজম। সুখী হচ্ছে তারাই যারা বিভিন্ন কমিউনিটির সাথে যুক্ত থাকে, একা একা চলে না, যারা মানব সেবার জন্য কাজ করে থাকে, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী। আজকে আপনারা যে সুখী হওয়ার যে প্রয়াস, সেই সুখী হওয়ার প্রয়াসের জন্য আপনারা মানব সেবা করে যাচ্ছে, মানব সেবা করে যাচ্ছে। আজকে অনেকে আমরা মনে করি, সুখটা মনে করি আমরা পৃথিবীতে একটা ডেমো করা হয়েছে। পৃথিবীতে বলা হয় সুখী হচ্ছে তারাই যাদের টাকা বেশি। আপনি কি মনে করেন পৃথিবীতে যত আত্মহত্যা হয় তার মধ্যে কি গরিবদের আত্মহত্যার সংখ্যা কি আছে? যাদের টাকা নেই আছে? পৃথিবীতে যত আত্মহত্যা হয় তার বেশিরভাগই টাকাওয়ালা আত্মহত্যা করে। তাহলে আপনি যদি বলেন টাকা থাকলে সুখ, তাহলে আত্মহত্যা করে কেন? তার মানে টাকা সকল সুখের মূল নয়। সুখী হতে হলে অন্যের জন্য আপনাকে বিলীন করে দিতে হবে। আপনি যদি অন্যের জন্য বিলীন করে দেন, দেখবেন যতগুলো আত্মহত্যা হয়েছে, আপনি যদি ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ দি সুসাইড যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সে একাকিত্ব চলতো, একাকিত্ব, অফিসে যেত, বন্ধুদের সাথে কোনো আড্ডা দিত না, ঘরের মধ্যে থাকতো, আবদ্ধ থাকতো, উইকেন্ড সারাদিন ধরে ঘুমায়। কিন্তু তারাই সুখী যারা শুক্রবার উইকেন্ড পেয়েছে, কিন্তু না বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। বন্ধুত্ব, আপনাদের যে দ্বিতীয় যে স্লোগান, সেটা হচ্ছে সৌহার্দ্য, বন্ধুত্ব তৈরি করা। সে আড্ডা দেওয়ার জন্য বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন এনগেজমেন্টে জড়িত হয়ে যায়, তাদের আত্মহত্যার পার্সেন্ট হচ্ছে মাত্র 0%। তাদের কোনো আত্মহত্যার কোনো রেকর্ড নেই। শুধু আপনি একা থাকলে আপনি আত্মহত্যা করবেন, আপনি একা থাকলে করবেন। সুখটা খুব আপেক্ষিক একটা বিষয়, সুখটা খুব আপেক্ষিক একটা। একবার কাক তো চিনেন আপনারা, কাকদেরকে আমরা পাখি মনে করি না, যদিও কাকরা হচ্ছে, কাকদেরকে বলা হয় স্বেচ্ছাসেবী পাখি, কিন্তু কাকদেরকে আমরা পাখি মনে করি না। সকল পাখি যখন আমাদের
এই বারান্দায় আসে আমরা খুব চমৎকৃত হই, খুব আনন্দিত হই, কিন্তু একমাত্র কাক আসলে আমরা দূর দূরে তাড়িয়ে দিই। একবার একটা মেয়ে, চেহারা ভালো না, আত্মহত্যা করার চেষ্টা করছে। ওই মেয়ের বারান্দায় সবসময় একটা কাক আসতো, মেয়ে কখনো তাড়াতো না, মেয়ে কখনো তাড়াতো না। একবার মেয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে, তখন কাক এসে বললো, এই তুমি আত্মহত্যা কেন করছো? বলে, দেখো আমাকে মানুষ সম্মান দেয় না, সমাজে আমি কোথাও যেতে পারি না, তো এই জীবন রেখে লাভ নেই, জীবনটা আমি শেষ করে দেব। তখন কাক বললো, দেখো একসময় আমারও মনে হতো যে জীবন রেখে কোনো লাভ নেই, একসময় আমারও মনে হতো যে আমাকে সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, আমাকে মানুষ পাখি মনে করে না। একসময় আমার কাছে খুব হতাশ মনে হতো, আমার কাছে মনে হতো টিয়া পাখি সবচেয়ে এই সম্মানিত পাখি, তাকে সবাই সম্মান দেয়। এই জন্য একবার আমি টিয়া পাখির কাছে গিয়েছিলাম, টিয়া পাখিকে বললাম, আচ্ছা তুমি তো খুব আনন্দিত, তোমাকে মানুষ খুব তুমি যখন বারান্দা আসো সবাই তোমার সাথে সেলফি তুলে, তোমাকে ধরার চেষ্টা করে, তোমাকে খাওয়ানোর চেষ্টা করে, তোমাকে পাওয়ার চেষ্টা করে। টিয়া পাখি বলল, কি বলো, আমি সুখী? কে বলেছে আমি সুখী? তুমি ভাবো আমি সুখী? আমি সবসময় আতঙ্কে থাকি, কোনো একটা বারান্দা যাবো, মানুষ আমাকে খাপ করে ধরে ফেলবে, ধরে খাঁচার মধ্যে বন্দি করে ফেলবে, আমি সবসময় আতঙ্কে থাকি। আর তুমি বলো আমি সুখী? সবচেয়ে সুখী হচ্ছে রাজহাঁস। রাজহাঁস তো দেখো, রাজহাঁস সকালে মালিক তাকে বের করে দেয়, সে সারাদিন ধরে ঘুরে, পানিতে ঘোরার পর ময়লা আবর্জনা পানিতে সারাদিন নামার পরে উপরে পানির উপরে উঠে নিজের ঝাঁকুনি দিয়ে সকল ময়লা ফেলে দেয়, ফেলে দিয়ে আবার সে তার ঘরে যায়। মালিক অপেক্ষা করে কখন হাঁস আসবে, তাকে একটু খাবার দিবে, খাবার দিয়ে তাকে ঘুমের ব্যবস্থা করে। সে কখনো বাইরে যায়, কখনো আবার ঘরে ঢুকে। রাজহাঁসের মতো সুখী আমি কখনো দেখিনি। তো তাই তখন এই কাক গেল রাজহাঁসের কাছে, রাজহাঁস তুমি নাকি অনেক সুখী মানুষ। রাজহাঁস বলছে, আমি সুখী? কে বলেছে আমি সুখী? বলছে, হ্যাঁ আমি তো শুনেছি তুমি নাকি অনেক সুখী মানুষ। বলছে, না আমি তো সুখী না, সুখী তো ময়ূর, দেখো কত সুন্দর দেখতে থাকে। ময়ূরকে মানুষ, ময়ূরের কাছে আসে মানুষকে ছবি তোলার জন্য, ময়ূরকে সবসময় মানুষ ওন করে, সবচেয়ে সুখী হচ্ছে ময়ূর। তখন কাক তো চিন্তা পড়ে গেল, যাতে ময়ূরের কাছে একটু যাই, সে সুখী কিনা। ময়ূরের কাছে গিয়ে দেখে চিড়িয়াখানায় টিকিট দিয়ে মানুষ ঢুকছে ময়ূরকে দেখার জন্য। সে বলছে, হ্যাঁ আসলে তো সুখী, টাকা খরচ করে মানুষ ঢুকছে তাকে টিকিট খরচ করে দেখা করার জন্য, তার মানে তো সে অনেক সুখী। সে যাওয়ার পরে ময়ূরকে বলে, ময়ূর তুমি নাকি অনেক সুখী? সে বলছে, আমি সুখী? কি বলো আমি সুখী? আমাকে সার্বক্ষণে আবদ্ধ করে রাখে, আমি একটু বের হতে পারি না, কোথাও মুভ করতে পারি না, আমি কে বলছি? আমার কাছে মনে হয় কাক তুমি সবচেয়ে বেশি সুখী। আমি সুখী? হ্যাঁ আমার কাছে মনে হয় তুমি সবচেয়ে সুখী, কারণ তুমি দিব্যি উড়ে বেড়াও, তোমাকে কেউ, তুমি কোনো বারান্দা গেলে কোনো ভয় থাকে না যে তোমাকে কেউ খাপ করে ধরে ফেলবে, ধরে খাঁচার মধ্যে বন্দি করবে। তুমি মানুষের জন্য কাজ করে যাও, তুমি সবসময় ময়লা আবর্জনাগুলো খেয়ে ফেলো, গন্ধযুক্ত জিনিসগুলো খেয়ে ফেলো, খেয়ে মানুষের রাস্তাঘাটকে পরিষ্কার রাখো, তুমি সমাজ সেবা করো, মানুষের সেবা করো। তুমি যদিও তোমাকে মূল্যায়ন করে না, কিন্তু তুমি তো নিজের আনন্দ পাও সেবা করতে গিয়ে, যে তুমি পৃথিবীর যে ময়লাগুলো আছে, সেই ময়লাগুলো তুমি খেয়ে এই সমাজকে পরিষ্কার করো। তোমার মতো সুখী আমার কাছে কোনো প্রাণী নেই। কাক বলল, কথা তো সত্য, আমি তো এতদিন ভাবিনি, আমি ভেবেছি আমার মতো অসুখী কোনো প্রাণী নেই, আমি আজকে বুঝতে পারলাম যে আমার মতো সুখী কোনো প্রাণী পৃথিবীতে নেই। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? আমরা প্রত্যেকেই মনে করি আমি অসুখী, আমরা প্রত্যেকেই মনে করি আমার জীবনে কোনো আনন্দ নেই, কিন্তু নিজেকে ওন করতে হবে। নিজের যতটুকু আছে ততটুকু, আমাদের ধর্ম কি বলেছে, আমাদের রাসূল কি বলেছে? আমাদের রাসূল বলেছে তুমি সবসময় নিচের দিকে তাকাও, উপরের দিকে তাকাবা। কারণ তুমি যদি উপরের দিকে তাকাও তাহলে তুমি সবসময় হতাশ হবা, ইস উনি আজকে এই অবস্থায়, আমি যদি যেতে পারতাম। আমাদের চাহিদা তো কোনো শেষ নেই। আমাদের চাহিদা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেছে আলহাকুমুত তাকাসুর, মানুষ খুব চাকচিক্যময় করে দিয়েছে সম্পদের লালসা, সেটি ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ যে মাকাবির, কবর পর্যন্ত সে না যাবে। তার মানে আমাদের সম্পদ, যার একটা গাড়ি আছে সে চিন্তা করে দুটো গাড়ি রাখবে, যার দুটো গাড়ি আছে সে চিন্তা করে আমার একটা প্রাইভেট জেট লাগবে, যার প্রাইভেট জেট আছে সে বলবে না শুধু প্রাইভেট জেট তো হবে না, আমাকে সাবমেরিন লাগবে, আমি সমুদ্রের নিচে যাব। তার মানে মানুষের চাহিদা কখনো শেষ হয় না। তো শেষ হওয়ার জন্য আপনাকে সুখের চিন্তা করতে হবে। আপনারা জানেন আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনেছেন, পুরো পৃথিবী জয় করেছে, আমাদের ভারতীয় উপমহাদেশ পর্যন্ত সে জয় করেছে। আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারত থেকে ফিরে যাচ্ছেন, তিনি বিভিন্ন জায়গায় জয় করেছেন, শুধু দেশ জয় করার জন্য উনি যান না, উনি সম্পদ আহরণ করার জন্য জয় করেছেন।
যেখানে যেতেন সেখানে যত সম্পদ আছে সব সম্পদ নিয়ে আসতেন। উনি যখন ব্যাক করছেন, উনি ওনার শিষ্যদেরকে বলেছে, আমি যখন মারা যাব তখন তোমরা আমার জন্য তিনটি কাজ করবা। বলে কি করতে হবে? বলে আমি যখন মারা যাব তখন আমাকে যে খাটিয়ার মধ্যে রাখবা, সেই খাটিয়াতে আমার হাতটা খুলে দিবা, হাতটা খুলে আমার খালি হাতটা এভাবে মেলে দিবা। দ্বিতীয় পরামর্শ কি? দ্বিতীয় পরামর্শ হচ্ছে আমার যে খাটিয়াটা, আমার খাটিয়াটা গ্রহণ করবে যারা আমার পার্সোনাল চিকিৎসক ছিল, তারা আমার খাটিয়া বহন করবে। তৃতীয় কি? আমি যত সম্পদ উপার্জন করেছি সকল সম্পদ তোমরা রাস্তায় বিছিয়ে দিবা। তো শিষ্য তাকে প্রশ্ন করল, আজ দ্য গ্রেট, আপনি এমন পরামর্শ কেন দিলেন? তিনি বলেন, আমি পৃথিবীকে বুঝাতে চাই, আমি পৃথিবীকে জানাতে চাই, আমি যে পুরো পৃথিবী সুখের জন্য পুরো পৃথিবীকে জয় করেছি শুধু সম্পদের জন্য, সেই সম্পদ মাটির মতো, এর কোনো গুরুত্ব নেই আপনি মৃত্যুবরণ করলে। দ্বিতীয় হচ্ছে, আমি পুরো পৃথিবীকে বুঝাতে চাই, আমার খাটিয়াটা হাত বের করে দিয়েছি কেন? কারণ পুরো পৃথিবী জানো যে আমি খালি হাতে, এত আলেকজান্ডার গ্রেট পুরো পৃথিবীর সম্পদ উপার্জন করেছি, আমি মৃত্যুর পর আমি খালি হাতে যাচ্ছি। আর তৃতীয় পরামর্শ দিয়েছি, আমার যখন ডাক্তাররা কেন আমার খাটিয়া বহন করবে? এই জন্য আমার খাটিয়া বহন করবে, আমি যখন মৃত্যুবরণ করব পৃথিবীর কোন ডাক্তার আমার জীবনকে বাঁচাতে পারবে না। আজকে এখান থেকে শিক্ষা কি আমাদের? শিক্ষা হচ্ছে আমরা সবসময় সম্পদের পিছনে ঘুরি, আমরা অন্যের জন্য কিছু করতে চাই না, আমরা মনে করি সুখটা মানে আমার মধ্যে, আমি যত ভোগ করব ততই কনজিউমার হব। আমরা সুখ মনে করি এটা সুখ নয়। আপনারা জানেন আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার কার নামে একটু জানেন আপনারা? নোবেল পুরস্কারটা কার নামে? আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল প্রথম জীবনে একটা আবিষ্কার করেছেন, সেটি জানেন? ডায়নামাইট আবিষ্কার করেছে। এক্স্যাক্টলি আলফ্রেড নোবেলের দুই ভাই ছিলেন, একটা হচ্ছে লডভিগ নোবেল, একটা হচ্ছে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল একবার রাতে অ্যাক্সিডেন্টে তার ভাই লডভিগ নোবেল মারা গিয়েছে। তো পুরো দেশে প্রচার হয়ে গিয়েছে যে আলফ্রেড নোবেল মারা গিয়েছে। পরের দিন সকালে পত্রিকা বড় করে হেডলাইন আসছে, মার্সেন্ট অফ ডেথ ইজ ডেড, মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। খুব বাজে পত্রিকা রিপোর্ট করেছে। তখন আলফ্রেড নোবেল সকালে ঘুম থেকে উঠে যখন এটা দেখলো, তার চোখের পানি ফেলে দিল। বলল যে আমি পৃথিবীর জন্য এত বড় আবিষ্কার করলাম, আমি ডায়নামাইট আবিষ্কার করলাম, এত সম্পদ অর্জন করলাম, মৃত্যুর পর মানুষ আমাকে গালি দিবে, আমি তো এই জীবন তো আমি চাইনি। পরে আলফ্রেড নোবেল চিন্তা করলো, এই সম্পদ রেখে আমার কোনো লাভ নেই। সে তখন তার সকল সম্পদ একটা ট্রাস্টের মধ্যে দিয়ে দিয়েছেন। আজকে পৃথিবীর অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, কিন্তু আলফ্রেড নোবেলকে এখনো মানুষ তাকে স্বর্ণাক্ষরে স্মরণ করে। তার মানে আপনি যে সম্পদ, আমরা যে সম্পদের পিছনে দৌড়াই, আমরা যে অর্থের পিছনে দৌড়াই, সে অর্থের গুরুত্ব কতটুকু আছে? আজকে আপনি যে বাড়িতে বসবাস করছি, এই বাড়িটা কার নামে ছিল? আমার দাদার বাবার, বাবার। আমি কেউ কি দাদার নামটা জানি, দাদার বাবার নামটা জানি? কেউ তো জানতে পারে, কিন্তু অনেকে আমরা জানি না। অথচ যে সম্পদটা উনি কষ্ট করে উপার্জন করে আমাদের জন্য রেখে গেছে, আমরা তার নাতির ছেলে হয়ে তার নামটা পর্যন্ত, দোয়া তো দূর করে, তার নামটা পর্যন্ত জানি না। তার মানে আজকে যে সম্পদ উপার্জন আপনি করছেন, নিজে ভোগ করার জন্য সম্পদ উপার্জন করছেন, 200 বছর পরে এই সম্পদ কে ভোগ করবে সে আপনার নামও পর্যন্ত জানবে না, দোয়া তো দূরের কথা। তার মানে কেন আমরা শুধু ভোগের পিছনে দৌড়াই? কেন আমরা স্বেচ্ছাশ্রম দিতে চাই না? কেন আমরা সামাজিক কাজ করতে চাই না? পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হয়। আমেরিকা পৃথিবীর, আমরা অনেকে আমেরিকা যেতে চাই, আমেরিকার নাগরিক হতে চাই, কিন্তু আমেরিকা পৃথিবীর সুখী দেশের তালিকায় আমেরিকার নাম নেই। ইসরায়েল অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু পৃথিবীর সুখী দেশের তালিকা তার নাম নেই। ফিনল্যান্ডের নাম আছে। আমার মনে আছে আমি গত বছর রাশিয়া গিয়েছিলাম, সেখানে আমি ফিনল্যান্ডের একটা কনফারেন্সে গিয়ে একটা ফিনল্যান্ডের একটা ব্যক্তির সাথে আমার দেখা হয়। তা আমি বললাম, আচ্ছা আপনাদের সুখী কেন বলা হয়? উনি দেখি চমৎকার সবাই হাসে। আমি বললাম, আপনাদেরকে সুখী কেন বলা হয়? কেন পৃথিবীর সুখী রাষ্ট্রের মধ্যে প্রথম আপনারা গত 8 বার আপনারা দখল করে আছেন কেন? তিনি বলে, দেখেন আমাদের দেশের, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারবেন,
তো একবার একটা বিলিনিয়ার আমেরিকা থেকে গিয়েছে ফিনল্যান্ডের একটা দ্বীপে। দ্বীপে যাওয়ার পরে তিনি দ্বীপে একজন মাঝি দেখতে পেলেন, একজন জেলে দেখতে পেলেন, মাছ ধরা একটা জেলে দেখতে পেলেন। বলতে সেই জেলে মাছ ধরছে। জেলে যখন বিভিন্ন এই দিয়ে মাছ ধরছে, মাছ আসছে, সে এত বড় একটা বক্স আছে, বক্সের মধ্যে মাছ ঢুকাচ্ছে, কিন্তু প্রচুর মাছ আরো আসছে খাওয়ার পেয়ে, কিন্তু বাকি মাছগুলো উনি ধরছে না। তা আমি বললাম, জেলে সাহেব, আপনি 3 ঘন্টা ধরে মাছ ধরছেন, আপনি আরো 3 ঘন্টা যদি মাছ ধরেন তাহলে তো আপনি আরো ত্রিপল মাছ পান, আপনি এর মাছ ধরছেন না কেন? তিনি বলছে, ধরে কি করবো, আমার প্রয়োজন যতটুকু আমি ততটুকু নিচ্ছি। বলছে, কি বলেন, আপনি বাকিটা নিয়ে আপনি বাজারে বিক্রি করবেন, আপনি হয়তো 10-12 জন লোক রাখবেন, সে মাছ ধরবে, বাজারে বিক্রি করবেন, এটা এক্সপোর্ট ইম্পোর্ট করবেন, বাইরে পাঠাবে, সবাই এটা গ্রহণ করবে, এটা তো করতে পারবেন আপনি। সে বলছে, এটা করলে কি হবে? বলছে, আপনি বিলিয়নিয়ার হবেন, আপনি বড় ব্যবসায়ী হবেন, প্রচুর টাকার মালিক হবেন। আপনি মালিক হলে কি হবে? মালিক হওয়ার পর আপনি শেষ জীবনে গিয়ে একটা বাংলো করবেন, গ্রামে একটা বাংলো করবেন, নাতি নাতি নিয়ে আপনি বসে বসে আনন্দ করে খাবেন। বলছে, আপনি কি সেটা করেন? বলছে, আমি এখন করি না, আমি শেষ বয়সে গিয়ে আমি গ্রামে চলে যাব, একটা বাংলো করে সেখানে আমি আমার নাতি নদী দিয়ে সবাইকে নিয়ে থাকবো। বলছে, এটা তো আমি এখনই করি। আপনি এখনই করেন? হ্যাঁ, আমি যে 3 ঘন্টা মাছ ধরি, এরপর বাসায় যাই, এটা এ করে যতটুকু পাই, এরপর বাকি সময়টা আমি নাতি নাতির সাথে সবার সাথে গ্রামে সুন্দর বসবাস করছি। আমি তো, আপনি যেটা 60 বছর 70 বছর বয়সে করবেন, সেটা আমি 40 বছর বয়সে করছি। তাহলে সমস্যা কোথায়? তাহলে সমস্যা কোথায়? তার মানে দেখেন, এই যে সুখ, এই যে সুখের ডেফিনিশন, সেটা কিভাবে? তার মানে আপনারা এখানে যারা আছেন, আপনাদেরকে বুঝতে হবে যে সুখটা খুব আপেক্ষিক জিনিস। এই জন্য আপনি যখন ক্লাবের সাথে যুক্ত থাকবেন, তখন আপনার প্রথম যে কাজটি আপনি পাবেন, সেটি হচ্ছে আপনি সুখী হতে পারবেন। দ্বিতীয় যে কাজটি, সেটি হচ্ছে আপনি যদি ক্লাবের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার কি হবে? দ্বিতীয় সেটি হচ্ছে আপনার মধ্যে কানেক্টিভিটি বাড়বে, যোগাযোগ বাড়বে আপনার মানুষের মধ্যে। আজকে ঘরে বসে অনেকে ঘুমাচ্ছে, কিন্তু আপনি যে এখানে আসছেন, নতুন নতুন মানুষের সাথে আপনার পরিচয় হবে, নতুন ব্যক্তির সাথে, একটা সিলেটের মানুষের সাথে আপনার পরিচয় হবে, আপনার একটা রংপুরি মানুষের সাথে আপনার একটা পরিচয় হবে, নতুন একটা মানুষের সাথে পরিচয় হবে। আগে দেখেন, এখন বর্তমান সমাজে ভালো করছে কারা? আমি বিশ্বাস করি এখানে আপনারা যারা আছেন, আপনারা বেশিরভাগই ব্যবসায়ী। কি বলেন? হ্যাঁ, কারা কারা ব্যবসায়ী আছেন? একটু হাতে একটু তুলুন তো, কারা কারা ব্যবসায়ী আছেন? মানে আমার প্রশ্নটা করার দরকার ছিল, কারা কারা ব্যবসায়ী না, তারা একটু হাত তোলেন নাকি? মানে আপনারা এখানে ব্যবসায়ী আছেন বেশিরভাগ। আপনারা এই ক্লাবের সাথে যুক্ত আছেন একটু আনন্দ পাওয়ার জন্য, টাকা তো অনেক ইনকাম করেন, তো চিন্তা করেন না, একটু আনন্দ পাওয়াটা ইম্পর্টেন্ট। আনন্দ পাওয়াটার জন্য আপনার ব্যবসা দেখেন। ব্যবসা পৃথিবীতে আল্লাহ আমাদের ইসলাম ধর্মে ব্যবসাকে কোরআনের একমাত্র কোনো একটা পেশার কথা বলেছেন, সেটি হচ্ছে ব্যবসার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আহাল্লাল বাই ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি হালাল করেছি। তো সুতরাং আপনি ব্যবসায়ী, এবং আমাদের রাসূল ওয়াজ অলসো দ্য বিজনেসম্যান, এটা জানেন তো আপনারা। রাসূলের ওয়াইফ ছিলেন, এবং আসামে মুবাশশারা 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের মধ্যে 9 জন ছিলেন ব্যবসায়ী। তাদের মধ্যে 9 জন ছিলেন ব্যবসায়ী। আর ব্যবসা সফল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কানেক্টিভিটি। আগে বলতে নলেজ ইজ পাওয়ার, এখন বলে কানেক্টিভিটি ইজ দ্য সুপারসোনিক পাওয়ার। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়া, নতুন নতুন মানুষের সাথে যদি আপনি পরিচয় হতে পারেন, তাহলে আপনার সক্ষমতা বাড়বে, আপনার ব্যবসার ধরনও বাড়বে। তো সুতরাং আপনি যদি ক্লাব করতে পারেন, তাহলে আপনার এই কানেক্টিভিটিটা বাড়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। তারপর হচ্ছে আরেকটা, আপনি ক্লাব কেন করবেন? আপনাকে দেখেন, আমাদের সমাজে আমরা দেখতে পাই, আমরা মানুষজন আমরা পরিশ্রম করতে পাই না, আমরা পরিশ্রম করতে ইচ্ছুক না, আমরা পরিশ্রম করতে চাই না। আমরা আমাদের সমাজ ব্যবস্থা দেখেন, পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? বলুন তো, পৃথিবীর এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? কারণ হাডুডু সংস্কৃতির সাথে আমাদের বাঙালি জাতীয় সংস্কৃতির একটা মিল আছে। দেখবেন জার্মানের জাতীয় খেলা ফুটবল। জার্মানিরা মনে করে ফুটবলকে মানুষ লাথি মারে কেন জানেন? ফুটবলকে মানুষ লাথি মারে এজন্য, ফুটবল হচ্ছে ফাঁপা, ভিতরে ফাঁপা থাকে। পাথরকে কখনো লাথি মারতে দেখছেন আপনি? পাথর নিয়ে কখনো খেলে যে চলো পাথর দিয়ে একটু ফুটবল খেলে? কেন পাথরকে লাথি মারে না মানুষ? কারণ পাথর ভিতরে ফাঁপা না। জার্মানিরা মনে করে তুমি যদি ভিতরে ফাঁপা হও, তাহলে তোমাকে মানুষ লাথি মারবে। আর আমাদের সংস্কৃতিতে হাডুডু, দেখবেন হাডুডু কিভাবে খেলে?
একজন আগালে 5 জন ধরে রাখে, হা একজন আবার দাঁড়িয়ে থাকবেন, আরেকজন আছে খোঁচা মারবে, হা ডু ডু কি রে দাঁড়িয়ে আসো, খোঁচা মারে না। তার মানে আমাদের জাতীয় সংস্কৃতি হচ্ছে একজন আগালে 4 জন ধরে রাখবে আপনাকে, আপনাকে আগাইতে দিবে না। আমাদের সব সময় আমাদের জাতি হিসেবে আমরা খুবই নেগেটিভ। অ্যাপেক্স ক্লাবে আপনি আসবেন, এই কি দরকার তোমার এসব ক্লাব ক্লাব করা, ফ্যামিলি নিয়ে আছো, ভালো আছো, বউ বাচ্চা নিয়ে আছো, কি দরকার এসব ক্লাব ক্লাব করে শুক্রবার চলে গেলে ঢাকাতে এত টাকা খরচ করে, কি দরকার? মানে আমরা সমাজ ব্যবস্থা, আমরা সবসময় একবার একটা ফল বিক্রেতা একটা সাইনবোর্ড দিলেন, এখানে তাজা ফল বিক্রি হয়, লিখলেন এখানে তাজা ফল বিক্রি হয়। একজন এসে বললো, এই ভাই এটা তো ফল মার্কেট, এখানে লেখা দরকার কি? এটা তো ফল মার্কেট, লেখেন তাজা ফল বিক্রি হয়। তো উনি তার কথা শুনে এখানে কেটে দিলেন। একটু পরে একজন এসে বলল, কি রে ভাই আপনি তাজা ফল, আপনার তো ফল দেখতেই বুঝাচ্ছে তাজা ফল, তাজা লেখা দরকার কি? তাজা কেটে দেন। উনি তাজাও কেটে দিল, একটু লেখা যায় ফল বিক্রি হয়। একজন আসে বলতে, এই রে ভাই ফল মার্কেট, সামনে ফল, আপনি তো মাছ নিয়ে বসেন নাই, ফল নিয়ে বসেন, তো এখানে লেখা দরকার কি ফল বিক্রি হয়, কেটে দেন। এবার সেই ফলটাও কেটে দিল, বিক্রি হয়। এবার আরেকজন আসবে, কি রে ভাই বিক্রি হয়, আপনি তো বিক্রি করার জন্য বসেন, আপনি কি কেনার জন্য কে বসে থাকে? কেনার জন্য তো গিয়ে দিতে হয়, কি দরকার আপনি বিক্রি করেন, এটা কেটে দেন। এবার উনি এটাও কেটে দিলেন। এবার আরেকজন এসে বলছে, কি রে ভাই এত বড় একটা সাইনবোর্ড, কিছু লেখা নাই, এটা কোনো কথা হইলো, লিখেন এখানে তাজা ফল বিক্রি হয়। তার মানে আমাদের সমাজ ব্যবস্থা আপনাকে বলবে আপনি যেটাই করবেন, আরে এটা তো খারাপ, আপনি যেটাই করতে যাবেন, আরে এটা কি দরকার, কিন্তু সে সময় কথা শোনা যাবে না। দ্যাট টাইম ইউ মাস্ট বি ডেফ, আপনাকে বধির হয়ে যেতে হবে। একবার একটা বন্যা হচ্ছিল একটা অঞ্চলে, একটা ব্যাঙ সাঁতার কেটে গাছে, মানে একটা গাছে উঠে যাচ্ছিল। তখন আশেপাশে যত ব্যাঙ ছিল সব ব্যাঙ বলছে, এই না করছে, এই উঠো না, উঠা কি তোমার কাজ? গাছে উঠা তোমার কাজ? তখন ওই ব্যাঙটা ছিল একটু বধির, সে বুঝতে পারে, সে গাছে উঠে যায়। গাছে উঠে যাওয়ার পরে, বন্যা শেষ হওয়ার পরে সবাই বললো, এই তোমাকে আমরা না নিষেধ করলাম, তোমরা উঠলে কিভাবে? তো তোমরা আমাকে না করেছো, আমি ভাবছি তোমরা আমাকে টাকা দিচ্ছ, আমি তোমাদের উৎসবে উঠে গেলাম, আর তোমরা না করেছো। তার মানে আপনি যখন কোনো কাজ করতে যাবেন, 4% শুধু না না না, তখন আপনি কি করবেন? বধির হয়ে যাবেন, কাজ করে যাবেন। আপনি আপনার কাজ করে যাবেন, আপনার মনে যদি তৃপ্তি পান, মনে যদি আনন্দ পান, সেই কাজটা আপনি করে যাবেন, সেই কাজটা আপনি করে যাবেন। যদি করতে পারেন, আপনি সেখানে আনন্দটা পাবেন। আমরা সেটা করতে পারি না, আমরা সেটা করতে পারি না। এই জন্য আজকে দেখেন, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। একবার একটা অঞ্চলে একটা লোক একটা ঈগলের ডিম চুরি করে নিয়ে আসলো। নিয়ে আসার পর ডিম, এত বড় ডিম কি করবে? সে মুরগির খোয়ারে রেখে দিল। মুরগির খোয়ারে দেখো, মুরগি তো ডিম দেখে তা দিল, তা দেওয়ার পর মুরগির বাচ্চাও হলো, আবার ঈগলের বাচ্চাও হলো। তো ঈগলের বাচ্চা এবং মুরগির বাচ্চা হাঁটতেছে। তখন ঈগলের বাচ্চা দেখে তার উপর দিয়ে একটা পাখি উড়ে, ঈগল পাখি উড়ে যাচ্ছে। সে বলে, ইস আমি যদি এভাবে উঠতে পারতাম। তখন মুরগির বাচ্চা বলে, এই বেটা উড়া কি তোর কাজ? তোর কাজটা হাঁটা, উড়া হচ্ছে অন্যের কাজ, উড়া আমাদের কাজ না। সে বলছে, না আমার একটু উঠতে ইচ্ছে করে না, উড়া আমাদের কাজ না, হাঁট। তো হাঁটে হাঁটে হাঁটতে হাঁটতে একবার ঈগল পাখির বাসায় চলে যায়। সেখানে দেখি ঈগলের বাচ্চারা উড়ে। তো সেও হাঁটে, ঈগলের বাচ্চারা উড়ো। সে বলছে, কি বলে উড়ো কি আমার কাজ? আমার কাজ তো হাঁটা। বলে উড়ো। তখন সে ইন্সপিরেশন পেয়ে উড়ে শুরু করে দেয়, ইন্সপিরেশন পেয়ে সে উড়ে শুরু করে দেয়। তখন সে উড়ে যায়। তখন সে গিয়ে মুরগির বাচ্চার কাছে গিয়ে বলে, দেখো তোমরা আজীবন আমাকে বলো যে আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা উড়া সম্ভব না, তোমরা না করেছো, আমি নেগেটিভ হয়ে গিয়েছি, আমি আর উড়া স্বপ্ন দেখি না। কিন্তু আমাকে যখন তারা ইন্সপিরেশন দিয়েছে, আমি উড়া শুরু করেছি। তো সুতরাং আপনি সমাজ ব্যবস্থায় আপনাকে 4-5 থেকে না করবে, সে না অবস্থায় আপনি যদি পজিটিভ চিন্তা আপনার মধ্যে থাকে, পজিটিভ চিন্তা সবকিছুর জন্য, পজিটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, পজিটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট সবকিছুর জন্য। আমরা বাঙালি হিসেবে নেগেটিভ। আপনারা জুতা কোম্পানি নাইকের নাম শুনেছেন? নাইক আমেরিকা খুবই জনপ্রিয় একটা জুতা ব্র্যান্ড। নাইকের একজন মার্কেটিং অফিসারকে পাঠানো হয়েছে আফ্রিকাতে, গিয়ে জুতার প্রচার করার জন্য। বলছে, তুমি গিয়ে ওখানে গিয়ে জুতার উপর প্রচার করো, ব্র্যান্ডিং করো। সে গিয়ে দেখে ওখানে মানুষ জুতা পরেই না। তখন সে বলল যে, জুতা পরে না, আমি কি ব্র্যান্ডিং করবো? সে চলে আসছে আবার, এসে বললো, হেড অফিসকে বললো, এখানে তো মানুষ জুতাই পরে না, আমি কি জুতার ব্র্যান্ডিং করবো? তখন নতুন তৈরি হলো যে এডিডাস, নতুন একটা জুতার ব্র্যান্ড। তারা তাদের এক মার্কেটিং অফিসারকে পাঠালো, সেখানে তারা জুতা বিক্রি করে আসো। সে গিয়ে দেখে মানুষ জুতা পরে না। সে বলছে, ফাইন, আমি মানুষকে জুতা পরার ফজিলত সম্বন্ধে তাকে বুঝাবো আগে। সে 3 মাস ছিল, 3 মাস থেকে সবাইকে জুতা মানে পরার ফজিলত সম্বন্ধে তাদেরকে সবাইকে ব্যাখ্যা করলো। ব্যাখ্যা করার পর সবাই বুঝতে পারলো। পরবর্তী দেখা গেল
এডিডাস পুরো বিশ্বে যা বিক্রি করে নাই তার চেয়ে সবচেয়ে বেশি বিক্রি করছে আফ্রিকাতে, তার জুতা সবচেয়ে বেশি বিক্রি করেছে। তার মানে আমরা পজিটিভিটি নিজে ওন করতে পারি না। আমাদের মধ্যে একটা শিকল লাগানো আছে সবসময় পায়ের মধ্যে, এটা হবে না, যাবে না, সামাজিক সোশ্যাল শিকল একটা লাগানো আছে। একবার একটা বাবা একটা ছেলে চিড়িয়াখানা যাওয়ার পরে দেখলো যে চিড়িয়াখানায় একটা বড় হাতি, তারপরে একটা শিকল লাগানো আছে, আর ছোট হাতি তারপরে সেম একটা শিকল লাগানো আছে। ছোট হাতিটা শিকলটা ছেড়ার চেষ্টা করছে, আর বড় হাতিটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তখন সে হাতিকে বলল, বাবাকে বলল, আচ্ছা বাবা, এই যে ছোট হাতিটা এই শিকলটা ছেড়ার চেষ্টা করছে, আর বড় হাতিটা এভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেন? তখন বাবা বলল, ঠিক আছে, আমি একটু ক্যাটাগরি জিজ্ঞেস করলো, আচ্ছা বলেন তো কি সমস্যা? ক্যাটাগরি বলল, দেখেন, এই যে বড় হাতিটা যখন ছোট ছিল তার পায়ে শিকলটা লাগানো হয়েছিল, তখন সে অনেকবার ছোট হাতির মতো চেষ্টা করছে ছেড়ার জন্য, তখন সে পারেনি। তার মাথার মধ্যে সেট হয়ে আছে, যেহেতু আমি তখন পারিনি, তো সুতরাং আমার দ্বারা আর সম্ভব না, এই জন্য সে এখন আর টানা ছেড়ার আর চেষ্টা সে করে না। তো সুতরাং আমাদের মধ্যে সেই শিকলটা লাগানো আছে, আমাদের নিজেদের সম্বন্ধে আমাদের ধারণা একবারই কম। উপমাদের সেরা কবি ফরিদুদ্দীন বলেছিলেন, উনসু মাতলু বেজা হাত দরগাহা হার তুরিগো বাজে বখুদ্দিশা। বা পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আমরা আমাকে খুঁজে বের করতে পারি না, আমরা আমাদের সম্বন্ধে ধারণা নেই, অথচ আমাদের সম্বন্ধে প্রথমে ধারণা নিতে হবে। এই জন্য তো সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। এই জন্য সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে না জানলে আপনি বুঝবেন না। আপনারা জানেন 2006 সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে, অপটিক্যাল ফাইবার স্টেশন। এই অপটিক্যাল ফাইবার স্টেশনটা সেটা স্পেন হয়ে, পর্তুগাল হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে, ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। যে অপটিক্যাল ফাইবার স্টেশনের যে দূরত্ব সেটা হচ্ছে 18,000 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল। সেই অপটিক্যাল ফাইবার কেবলের কারণে পুরো পৃথিবীটা এখন আমাদের হাতের মুঠোয়। আমরা যে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আমাদের এখানে কি হচ্ছে লাইভের মাধ্যমে আমেরিকার মানুষ দেখতে পাচ্ছে, সেটি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে। সেটা হচ্ছে মাত্র 18,000 বর্গ কিলোমিটার। অথচ আপনি জানেন মেডিকেল সায়েন্স বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। প্রত্যেকটা তারকে একটার সাথে একটা যদি লাগানো হয় 2 লক্ষ বর্গ কিলোমিটার হবে এই তারের দূরত্ব। আপনি চিন্তা করতে পারেন, মাত্র 18,000 বর্গ কিলোমিটার একটা তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। 2 লক্ষ বর্গ কিলোমিটার নার্ভ আমাদের মাথার মধ্যে আছে, এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ আমাদের হাতের মুঠে চলে আসবে। সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে, বিশ্ব জগৎ সম্বন্ধে আমাদের জানতে হবে। এই পুরো পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীর আয়তন। এই পৃথিবীর যে আয়তন, এখান থেকে আমরা সূর্যটা দেখতে পাই, বলা হয় তাকে এই পুরো পৃথিবীটা যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। চিন্তা করতে পারেন, 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। তার মানে এই পুরো বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ বলেছে তোমাকে আমি সৃষ্টি জগতে সেরা বানিয়েছি। কেন বানিয়েছি? তুমি ভালো কাজে মানুষকে উৎসাহ দিবা, আর খারাপ কাজে তুমি বাধা প্রদান করবা। যেটা আপনারা করে থাকেন সার্ভিস, সেই কাজটাই আল্লাহ তাআলা আপনাকে করতে বলেছে। আর আল্লাহ তাআলা বলেছে তোমাকে আমি পুরো বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি সৃষ্টি করেছি কার জন্য? তোমার জন্য। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে পুরো বিশ্ব জগৎ তৈরি করেছে আমাদের জন্য, আর আমাকে তৈরি করেছে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদতটা কি? এই মানব সেবা সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত। নিজেকে যোগ্য করে তাদের সুনাগরিক সিটিজেনশিপ, আপনাদের বন্ধুত্বমূলক সম্পর্ক, একে অপরের সাথে সম্পর্ক, এটা সবচেয়ে বড় ইবাদত। কারণ বলছে আল মুসলিম ইখওয়া, প্রত্যেকের ভাই। গাজায় আজকে মানুষ হত্যা হচ্ছে, আমরা কষ্ট পাই কেন? কারণ আমাদের মধ্যে সে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিয়েছে, এজন্য নিজেকে জানতে হবে, সমাজ মধ্যে নিজেকে জানতে হবে। আমি সর্বশেষ আপনাদেরকে আজকে বাংলাদেশের আমাদের দেশটা, এই দেশের জন্য আমাদের কিছু করা প্রয়োজন। নতুন বাংলাদেশ, দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি,
আপনারা জানেন যে অনেকে বলে গণ অভ্যুত্থান হয়েছে, অনেকে বলে গণ আন্দোলন হয়েছে, অনেকে বলে যে আন্দোলন হয়েছে, অনেকে বলে বিপ্লব হয়েছে। এই যে 24-এর যে আজকে জুলাই মাস চলছে, 2000 মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, প্রায় 20,000 পঙ্গুত্ব বরণ করেছে নতুন বাংলাদেশের জন্য। অনেকে বলে থাকি এই বাংলাদেশে, কেউ বলে এটাকে বিপ্লব, কেউ বলে এটাকে আন্দোলন, কেউ বলে এটা গণ অভ্যুত্থান। আমি বলবো এটা হচ্ছে বিপ্লব। কারণ আন্দোলন আমরা অনেকবার দেখেছি, আন্দোলনে যুক্ত হয় রাজনৈতিক দলগুলো, বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে। গণ অভ্যুত্থান হয় একটা সরকারকে হটানোর জন্য, একটা গণ অভ্যুত্থান হয়, সরকার বাধ্য হয়ে সেখান থেকে সরে আসে। আর বিপ্লব হচ্ছে শুধুমাত্র কোনো পক্ষ না, পুরো জাতি যখন কারোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, যেটা 1971 সালে পুরো জাতি দাঁড়িয়ে গিয়েছিল পাকিস্তান সরকারের এগেইনস্টে, সেটি হচ্ছে বিপ্লব। আজকে আমাদের সেই বিপ্লব হয়েছে বাংলাদেশে, এই জন্য সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়। কারণ বিপ্লব সবসময় হয় না, 71 সালে একবার হয়েছে, সে 24 সালে একবার হয়েছে, এই জন্য বলা হয় দ্বিতীয় স্বাধীনতা বা স্বাধীনতা। সে বাংলাদেশ এত চমৎকার দেশ। আমি ছোট একটা গল্প বলে আমি কথা শেষ করব। একবার একটা অঞ্চলে দাবানল হচ্ছিল। দাবানলটা আপনারা এলে দেখেছেন, আমেরিকার লস অ্যাঞ্জেলেসে কিভাবে দাবানল কিভাবে একটা পুরো শহরকে জ্বালিয়ে দিচ্ছিল। আমার দেখার সুযোগ, আমি গত বছর আগের বছরে কিরগিজস্তান গিয়েছিলাম, সেখানে পাহাড়ের উপর দাবানল দেখার সুযোগ হয়েছে আমার। সেখানে একটা রূপকল্প, এবার একটা অঞ্চলে দাবানল হচ্ছিল। তারা চিন্তা করছে দাবানল হচ্ছিল, প্রত্যেকটা প্রাণী হাতির নেতিতে সকলে চলে যাচ্ছে অন্য জায়গায়, যেখানে দাবানল নেই সেখানে চলে যাচ্ছে। তারপরে হাতি দেখলো তার মাথার উপর দিয়ে ছোট্ট একটা পাখি, হামিংবার্ড, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, আমাদের চোখের সমান, একবার এদিকে আসে একবার এদিকে যায়। তখন হাতি তারা ধরলো, বেটা কোথায় যাস? বলে ওস্তাদ ক্ষমা করবেন, আমি দূরে যাচ্ছি, একটা নদী আছে, নদী থেকে একটু পানি নিয়ে দাবানলে নিক্ষেপ করছি। যাই বেটা, তোর পানি দিয়ে কি হবে? বলছে ওস্তাদ আমি জানি কিছুই হবে না, আমি জানি কিছুই হবে না, কিন্তু এই যে আমার যে মাতৃভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, যে মাতৃভূমিতে আমার মা বাবা জন্মগ্রহণ করেছে, যে মাতৃভূমিতে আমার মা বাবা খেলাধুলা করেছে, আমি খেলাধুলা করেছি, সে মাতৃভূমি জ্বলে যাচ্ছে, আমি কি সহ্য করতে পারি? আমি আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমার দেশকে সুন্দর, আমার দেশকে আগুন নেবানোর জন্য চেষ্টা করছি। হাতি বলে কত তো সত্য। আমরা প্রত্যেকে মিলে যদি এটা ওন করি, প্রত্যেকে মিলে যদি পানি নিক্ষেপ করি, তাহলে পানি এত এই দাবানল থাকে না। তার প্রত্যেকে গিয়ে পানি নিক্ষেপ করে পরে দাবানল নিবারণ হয়। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনি জিজ্ঞেস করবেন, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো। পৃথিবী এত সুন্দর দেশ আপনি কোথাও দেখবেন না। আই হ্যাভ ভিজিটেড 26 কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। বিশ্বাস করেন, 2 দিন থেকেছি, 3 দিন থেকেছি, দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হতো। কখন বাংলাদেশে যাবো? পৃথিবীর এত সুন্দর দেশ আপনি কখনো কোথাও পাবেন না। কখনো বৃষ্টি, কখনো ঠান্ডা, কখনো গরম, এত সুন্দর ঋতুর দেশ আপনি কোথাও পাবেন না। আপনি দিল্লিতে যান, দিল্লি শহর এত বেশি দূষিত, দিল্লির মানুষ এত বেশি দূষিত, প্রতিদিন অফিস শেষ করে তাদের একটা অক্সিজেন বার আছে, সেখানে গিয়ে তারা শুদ্ধ বাতাস গ্রহণ করে, প্রায় 1000 রুপি দিয়ে শুদ্ধ বাতাস 1 ঘন্টা কিনে গ্রহণ করে আবার গিয়ে বাসায় যায়। এত বেশি দূষিত। আপনি মালয়েশিয়াতে, মালয়েশিয়া গ্যান্টিং হাইল্যান্ড আছে, সেখানে সবসময় বৃষ্টি হয়, সবসময় বৃষ্টি হয়। আপনি এই ঠান্ডার দেশে যান, সেখানে সবসময় 3 মাস 4 মাস অলরেডি ঠান্ডা। আমার মনে আছে আমি যখন কিরগিজস্তান গিয়েছিলাম, -25 ছিল ঠান্ডা। আমি ওযু করার জন্য পানিতে হাত দিলাম, বিলিভ অর নট, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, এত ঠান্ডা। তার মানে পৃথিবীতে কখন রাত আছে বলে তো দিনের গুরুত্ব, দিন আছে বলে তো রাতের গুরুত্ব। পৃথিবী অনেক দেশ আছে যেখানে রাতে হয় না। তার মানে এত সুন্দর দেশ পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। সক্রেটিস বলেছে তুমি কিছুই করা দরকার নেই, তুমি তোমার দায়িত্বটুকু পালন করো, তাহলে দেশের জন্য অনেক কিছু করা হবে। আপনাদের সবচেয়ে ভালো লেগেছে আপনাদের সুনাগরিক তৈরি করার জন্য চেষ্টা করছেন, সব মানুষ তৈরি করার জন্য চেষ্টা করছেন। আমি এই পর্যন্ত যতজন অ্যাফিশিয়েন্টকে দেখেছি, যতজনকে দেখেছি, আমি দেখেছি ব্যক্তি হিসাবে সৎ, ব্যক্তি হিসাবে সুনাগরিক, ব্যক্তি হিসাবে সে যোগ্য, ব্যক্তি হিসাবে সে মানব সেবী। তো সুতরাং এর চেয়ে বড় কিছু আর হতে পারে না, এর চেয়ে বড় কিছু হতে পারে না। তো সুতরাং আপনারা এই সমাজ ব্যবস্থার জন্য, এই দেশের জন্য এত সুন্দর কাজ করে যাচ্ছেন, সেবামূলক কাজ করে যাচ্ছেন, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধকে বজায় রেখে বাংলাদেশকে সুন্দর করার জন্য, পৃথিবীকে, নট অনলি বাংলাদেশ, পৃথিবীকে সুন্দর করার জন্য আপনারা চেষ্টা করছেন। আপনার প্রতি আমার সেলুট থাকবে। আমি খুব
ঈর্ষান্বিত হয়ে আপনাদেরকে দেখে আমি যদি হতে পারতাম আপনাদের মতো, আপনাদের পরিবারের সদস্য যদি আমি হতে পারতাম, আমি নিজেকে খুব গর্ববোধ করতাম। তো সুতরাং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এই পর্যায়ে সেশনের উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন।